পিয়ার নিয়ে আলোচনা চলতেছে। তবে আমি খুশি, এক সময় যারা প্রচলিত নির্বাচনকে হারাম মনে করত, এক সময় যারা প্রচলিত নির্বাচনকে হারাম মনে করত, এখন সেই প্রচলিত নির্বাচনকে তারা পিয়ারের কারণে, হালাল তো দূরের কথা, এইটাকে সুন্নত বানায় দিচ্ছে। এটা ভালো, এটা উন্নতি হয়েছে কমপক্ষে। একসময় নির্বাচনকে হারাম মনে করত, এখন পিয়ারকে তারা হারাম মনে করে। অথচ আল্লাহর বান্দা পিয়ার কি জিনিস জানিই না। সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন হবে। দেখেন, গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন চলছে। এর মধ্যে 170টা দেশে নির্বাচন হয়, তার মধ্যে 91টা দেশে পিয়ার সিস্টেম নির্বাচন হয়। পিয়ারের হাজারো পদ্ধতি আছে। আসলে মূল ব্যাখ্যাটা কোন জায়গায়? সংসদ যারা সদস্য হবে তাদের কাজটা কি, এইটা নির্ধারণ করার আগ পর্যন্ত সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে। স্থানীয় সরকারের কাজটা কি, যেমন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, মেয়র, মেম্বার, জেলা পরিষদের চেয়ারম্যান, এদের কাজটা কি? স্থানীয় পরিষদ এবং সংসদ, এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে পিয়ারে গিয়ে আপনার গ্যাঞ্জাম লাগবে। পিয়ারে গিয়ে কি লাগবে? ভেজাল লাগবে, গ্যাঞ্জাম লাগবে। আমরা মনে করি সংসদ সদস্যের মূল কাজ হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। আর স্থানীয় সরকারের কাজ হলো উন্নয়ন করা। এই রাস্তা লাগবে, ঘাট লাগবে, পোল লাগবে, ব্রিজ লাগবে, এটার কাজ হলো স্থানীয় সরকার, চেয়ারম্যান, মেম্বার, উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, কথাটা বুঝাতে পারিনি। এদের কাজ হলো স্থানীয় উন্নয়ন করা। আর এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। কোন জায়গায় আইন প্রয়োগ হচ্ছে না, কোন জায়গায় আইনের অবস্থাটা কি, কোন জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলার খেলাপ হচ্ছে, সেক্রেটারিদের কাছে, সচিবদের কাছে প্রেশার ক্রিয়েট করবে। তারা দেশটাকে সুন্দর সুস্থ রাখার চেষ্টা করবে। এর জন্য দরকারটা কি? যোগ্যতা সম্পন্ন কিছু মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ যারা সদস্য হবে তাদের মধ্যে যোগ্যতা থাকা চাই। কি থাকা চাই? যদি যোগ্যতাই না থাকে তাহলে সে আইন প্রণয়ন করবে কিভাবে? যদি যোগ্যতাই না থাকে, তার সেক্রেটারি, যে সচিব, সে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, তাকে প্রেশার ক্রিয়েট করবে কিভাবে? যৌক্তিক তার কাছে আলোচনা করবে কিভাবে? এর জন্য আমরা মনে করি যে সংসদ সদস্যদের অনেক বেশি যোগ্যতার প্রয়োজন, জ্ঞানী হওয়ার প্রয়োজন। তার আইন প্রণয়ন করবে, দেশকে কিভাবে ডেভেলপ করবে, অন্য দেশের সাথে সম্পর্কটা কিভাবে রাখবে, কতটুকু রাখবে, কতটুকু বাদ দিবে। কথাটা বুঝাতে পারি রে? গোটা বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি হবে, অর্থনীতি বাজেট করবে, অর্থনীতি কোথার থেকে আসবে, সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে। এইটা হলো পার্লামেন্টের মেম্বারদের কাজ। এখন কি করবেন? যদি পিয়ার সিস্টেম নির্বাচন হয় তাহলে আদর্শ ভিত্তিক নির্বাচন হবে, মার্কা ভিত্তিক নির্বাচন হবে, সংসদ যৌথ হবে, সব আদর্শের মানুষ সংসদে যাবে, সব আদর্শের মানুষ প্রত্যেক আদর্শের কথা বক্তব্য তুলে ধরতে পারবে। প্রত্যেক আদর্শের মানুষ তাদের বক্তব্য তুলে ধরতে পারবে। যেমন হিন্দুরা বলবে আমাদের এই সমস্যা, খ্রিস্টানরা বলবে আমাদের এই সমস্যা। এখন বলতে পারেন হুজুর তাহলে হিন্দু খ্রিস্টানদের তো সংখ্যা বেড়ে যাবে। এটা আমরা ভুল বলতেছেন, এটা ভুল মেসেজ। বাংলাদেশে মোট সংখ্যালঘু পার্সেন্টেজ 7 বা 8, 92% মুসলমান। সংখ্যালঘুদের মধ্যে আবার হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমি কথাটা বুঝাতে পারিনি। যদিও ধরে নেন তাদের মধ্যে যদি ঐক্যবদ্ধ নির্বাচনও করে তাহলে তাদের সংখ্যায় কতটা সিট আসবে? বরং বর্তমান যে সংসদগুলো চলতেছিল তাতে কিন্তু সংখ্যালঘুদের সিট অনেক বেশি। কোনো সংসদে 18 জন, 20 জন, 25 জন। কিন্তু ওরা যদি সব ঐক্যবদ্ধভাবে খ্রিস্টান, বৌদ্ধ, নিগ্রো, পাহাড়ি সবাই মিলেও যদি নির্বাচন করে তারপরে এতগুলি সিট কোনোদিন পাওয়া সম্ভব না। আমি কথাটা বুঝতে পারছি? কোনোদিন পাওয়া সম্ভব না। অথচ বর্তমান প্রচলিত নিয়মে কিন্তু তাদের সিট অনেক বেশি। যারা ভুল মেসেজ দিচ্ছেন আমি বলবো 92% মুসলমান যদি এক হয়ে যায় তখন তাদের সিট থাকবে কত? 92%। ধরে নেন আজকে হোক কালকে হোক, যদি মুসলমান বা ধর্মের ভিত্তিতে কি হয় নির্বাচন হয়
যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এক গ্রুপ আর মুসলিম ভিন্ন গ্রুপ। তাহলে মুসলমানদের ভোট পারবে কতজন আর ওদের ভোট পারবে কত? 7 বা 8%। সমস্যা কোথায়? তোমরা চিচ্ছ তোমরা 92%। আর তোমরা যদি 92% থাকো তাহলে কি কোনো অবস্থাতেই অন্য কোনো আদর্শ তোমাদের বিজয় লাভ করতে পারবে? অবশ্যই না। ভুল মেসেজ দিয়েন না। পিআর সিস্টেমে নির্বাচন, এটা শুধু আমরা প্রথম দাবি করি নেই। 2008 সনের আমাদের ইস্তেহারের মধ্যে পিআরের কথা আমরা বলেছি। এই বক্তব্য শুধু আমাদের না, আপনারা দেখেছেন প্রধান বিচারপতি যিনি নির্বাচন কমিশন প্রধান ছিলেন আব্দুর রউফ সাহেব, তিনিও কিন্তু অনেক আগে পিআরের কথা বলেছেন। হাবিবুল আউয়াল সাহেব যিনি নির্বাচন কমিশন ইসির প্রধান ছিলেন, ইসি ছিলেন, তিনি কিন্তু পিআরের বক্তব্য দিয়েছেন। শুধু কি তাই, গোটা বাংলাদেশের যারা জ্ঞানী, যারা ফ্যাসিস্ট চায় না, যারা চায় না লুটপাট, যারা চায় না অত্যাচার অবিচার, তারাও কিন্তু পিআরের পক্ষে। পিআরের বিপক্ষে থাকবে না এটাই বলছি না, এইটাই বলছি না। বলতে পারেন হুজুর আমার সংসদ কে হবে আমি চিনব না, আমি যাকে ভোট দেবো তাকে আমি চিনব না। আসলে ব্যাপারটা হলো আপনি তো ভোট দেন মার্কায়, আপনি তো ব্যক্তিকে ভোট দেন না। যদিও আপনি ব্যক্তিকে ভোট দিতে চান, তাহলে আপনি যাকে ভোট দিচ্ছেন সে কি জিতবে এরকম কোনো গ্যারান্টি আছে? তাহলে সমস্যা কোথায়? আপনি যাকে ভোট দিচ্ছেন সে যে জিতবে তো গ্যারান্টি নাই। তাহলে আপনার ভোটের বাইরে তো আপনি আরেকজন সদস্যকে মেনে নিয়েছিলেন। বুঝাতে পারিনি? আপনি ভোট দিয়েছেন এক মার্কায়, নির্বাচিত হয়েছে, তা আপনার লোক তো সে নির্বাচিত হয় নাই, তখন কি আপনি তাকে মানেন নাই? যদি আপনার প্রার্থী নির্বাচিত না হলেও যেই প্রার্থী জিতে তাকে মানতে পারেন, তাহলে এখানে আপনার মানতে অসুবিধা কোথায়? আমি কথাটা বুঝাতে পারিনি। আমি তো এই কথা বলছি না আপনার নির্ধারণ হবে না। প্রার্থী একজন নির্ধারণ হবে, সে কে হবে? যে আদর্শবান, নীতিবান, চরিত্রবান, যার মধ্যে যোগ্যতা আছে। এখন যে সিস্টেমে নির্বাচন হচ্ছে তাতে অবস্থাটা কি হয়? চোর, ডাকাত, বদমাশ, লুটেরা, গুন্ডারা অবৈধ টাকার মাধ্যমে পেশি শক্তি ব্যবহার করে তা নির্বাচিত হয়। তারা এলাকার মধ্যে সেই টাকা উঠাবার জন্য চাঁদা তুলে, লুট করে, খুন করে, গুম করে, অবৈধ টাকা দিয়ে ভোট ক্রয় করে। কিন্তু পিআর সিস্টেমে নির্বাচন হলে অবৈধ টাকার সরাসরি থাকবে না, গুন্ডারা ক্ষমতায় যেতে পারবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ হয়ে যাবে। আজকে কি করতেছে আমরা সংসদ সদস্যরা বিজি কি করে? বাজেট করে ব্রিজের উপরে। এই বাজেট কেন করে? চুরি করার জন্য। কিন্তু যদি আমি সংসদ সদস্য ওখানে না থাকি, ওখানে বাজেট হবে কিন্তু আমার চুরির ভাগ থাকবে না, শতভাগ কাজ হবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এদেশের জন্য পিআর সিস্টেম সবচেয়ে নিরাপদ। সব দলের সব আদর্শের মানুষ তারা সংসদে সদস্য হিসাবে যাবে, তাদের মত ব্যক্ত করবে। গোটা বাংলাদেশের লাফালাফি, কাটাকাটি, মিছিল, মিটিং রাস্তায় না করে সংসদের বিষয়ে কথা বলবে। মানুষ নিরাপদে থাকবে, হরতাল থাকবে না, গুম থাকবে না, অবরোধ থাকবে না, কিচ্ছু থাকবে না। প্রত্যেকের আদর্শ সংসদে কথা বলবে। সমস্যা কোথায়? জাতীয় সংসদ হবে, নিরাপদ হবে। বলতে পারেন সংসদ বারবার ভেঙে যাবে। এখনো যদি পার্সেন্টেজে ভোট না পান তাহলে সংসদ ভাঙার কি সম্ভাবনা নাই? কি কথা বলেন না কেন? বলতে পারেন হুজুর সংসদ স্থায়ী হবে না, এটা দুর্বল কথা। বরং আমি মনে করি পিআর সিস্টেমে নির্বাচনে সংসদ স্থায়ী থাকবে। যদি মনে করেন হুজুর না স্থায়ী থাকবে না, তাহলে আমি প্রশ্ন করব, এখনো যদি সংখ্যাগরিষ্ঠতা কোনো মার্কা না পায়, কোনো দল না পায়, তাহলে সংসদের কি স্থায়িত্ব থাকে? তখন কি সংসদ দুর্বল হয় না? তো এখানেও দুর্বল হয়, এখানেও দুর্বল হয়। নেগেটিভ পজিটিভ উভয় জায়গায় আছে। যদি পিআর সিস্টেমে নেগেটিভ থাকে 2টা, পজিটিভ আছে 98টা। আর বর্তমান প্রচারিত নির্বাচনে যদি পজিটিভ থাকে 2টা, নেগেটিভ 98টা। দেখেন প্রত্যেক জায়গায় ভালো মন্দ আছে। আমরা ঔষধ সেবন করার আগে কি দেখি? ঔষধ সেবন করার আগে দেখি এইটা এই সাইড এফেক্ট হতে পারে, এই সাইড এফেক্ট হতে পারে, কিন্তু তারপর ঔষধ সেবন করি কেন? সাইড এফেক্টের সংখ্যা কম কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আমরাও দেখব পিআরের ভালো হওয়ার সম্ভাবনা বেশি না বর্তমান পরিচালিত নিয়মে ভোট হইলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি? যদি দেখি পিআরে নির্বাচন হলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমি অনুরোধ করবো বাংলাদেশের জন্য পিআর সিস্টেম নির্বাচন সবচেয়ে নিরাপদ।
পিআরসি নির্বাচন করা উচিত। পিআর কারা চায় না? কে চায় না? পিআর চায় না যারা সন্ত্রাসী করে নির্বাচিত হতে চায়, তারা পিআর চায় না। যারা দখলদারি করতে চায় তারা পিআর চায় না। যারা অবৈধ টাকা দিয়ে ভোট ক্রয় করতে চায় তারা পিআর চায় না। আর যারা স্বচ্ছ সুন্দর আদর্শবান মানুষকে ক্ষমতা দিতে চায় তারা পিআর চায়।